নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। টলমল টলিপাড়া মুখ পুরল মমতার, এটাই আমার থাম্বনেল। দেখুন, টলিপাড়া আজ থেকে টলমল নয়, অনেক দিন ধরেই টলমল করছে। তার বহুবিধ কারণ আছে। বিশেষ করে বাংলা সিনেমায় বাজেট কম, সেই অর্থে দু একটি মাঝারি মাপের প্রযোজনা সংস্থা ছাড়া বাংলা ছবির প্রযোজনায় সক্রিয়ভাবে কেউ এগিয়েও আসে না, কারণ টাকা তুলতে পারে না। তার উপর এই অলিক্যনাট্য সাদে নীরশ্রী চৌধুরী বলেছিলেন, কোন কালে আত্মঘাতী বাঙালি। দেখুন, বম্বেতে সাউথে অনেক ছবির বাজেট 200 কোটি 500 কোটি, 50-60 কোটির ছবিকে বলিউডে বা দক্ষিণে বলে লো বাজেটের ছবি। আর আমাদের এখানে ছবির বাজেট 1 কোটি হলেই বলা হয় ভালো ছবি হবে। দেখুন, এক সময় আমি সিরিয়াল দেখতাম, সে বহুকাল আগের কথা। 13 পার্বণ দেখেছি, নিয়মিত দেখতাম। আর তারপরে একটা সিরিয়াল মাঝে মধ্যে দেখতাম, আমার ভালো লাগতো, সেটা হচ্ছে এক আকাশের নিচে। তারপরে দীর্ঘদিন আর ছোট পর্দায় আমি বাংলা ধারাবাহিক দেখিনি। কেমন হয়, তার গল্পে কি থাকে, সেই চর্বিত চর্বণ কিনা আমি বলতে পারবো না। তবে বহু মানুষ দেখি যে নির্দিষ্ট সময় টিভিটা অন করে ওই সিরিয়ালটা দেখেন, অনেকে আবার রিপিট টেলিকাস্টও দেখে নেন। কিন্তু আমি সিনেমা দেখি, এখনো দেখি, হলে গিয়ে দেখি। এই কিছুদিন আগে দেখলাম সারফিরা, তার আগে বাংলা ছবি দেখেছি আমি একটা রক্তবীজ, তারপরে কিরিটির একটা ছবি দেখেছি, তারপরে আমাদের জেনারেল মানিক শকে নিয়ে ভিকি কৌশলের যে সিনেমাটা, সেটা আমি হলে গিয়ে দেখেছি। আমার সিনেমা দেখার একটা ইচ্ছা থাকে হলে গিয়ে, টিভিতে নয়। তো আমি এই বিষয়টা নিয়ে বলতে আসছি তার কারণ এর মধ্যে রাজনীতি আছে, বহু মানুষের রুচি আছে। দেখুন, টালিগঞ্জে, যাকে আমরা টলিউড বলি, সেখানে 10,000-এর মতো না এরকম আছেন যারা লাইটের কাজ করেন, ক্যামেরার কাজ করেন, ট্রলি বয়, মেকআপ বয়, সেট ঠিক করেন। তাদের বিভিন্ন গিল্ড আছে, কলাকুশলীদের আছে, ক্যামেরাম্যানদের আছে, টেকনিশিয়ানদের আছে। সেই সব গিল্ডের আমব্রেলা অ্যাসোসিয়েশন হচ্ছে ফেডারেশন। এখন আপনি বলবেন যে কতজন এই টেকনিশিয়ান মাসে কাজ পায়? মেরে কেটে সংখ্যাটা রাখুন, 2000-এর বেশি নয়। এবং সেখানে কারা কাজ পায়? যারা ফেডারেশনের কর্তার ঘনিষ্ঠ। ফেডারেশন কার্যত একজনের অঙ্গুলি হিলনেই চলে, যার দাদা রাজ্যের দাপুটে মন্ত্রী। 2 ভাই মিলে টলিউডকে শাসন করেন কার্যত, এটা বাস্তব। আমার একজন পরিচিতর মাধ্যমে খবর পেলাম যে সাউন্ডের কাজ যারা করেন, তারা 8-9 ঘন্টা কাজ করলে দৈনিক পারিশ্রমিক 900 টাকা পান। ওভারটাইম হলে বিষয়টা অন্য হয়। এখন আগে 8 ঘন্টাই শিফট ছিল, এখন সেটা 10 ঘন্টা হয়েছে। তাহলে টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ আর্টিস্ট, যারা সেট তৈরি করেন, পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, সবাই কিন্তু একটা টিম, একটা ইউনিট হিসাবে কাজ করলেই তবে একটা সফল চলচ্চিত্র তৈরি হয়। তার ব্যবসায়িক সাফল্য কি আসবে সেটাও অনেকটা নির্ভর করে ছবিতে গল্পটা কত সহজভাবে বলা হয়েছে। আমি খুব একজন সাধারণ দর্শক হিসাবে এটা আমার উপলব্ধি। এখন যে ঘটনাটা ঘটেছে, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করেছে ফেডারেশন। দেখুন, রাহুল মুখোপাধ্যায় একটা ওটিটি ছবির পরিচালনা করছে না, ওটা বাংলাদেশের আনন্দবাজার হিসাবে খ্যাত সেই রকম প্রতিষ্ঠানেরই এটা একটা ওটিটি প্ল্যাটফর্ম, উইং। আমি শুনলাম
যে এখানে যখন বাংলাদেশের ওই প্রযোজনা সংস্থাটি শুট করতে এসছিল তখন তাদের উপর নানা রকম নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হয়। 4 গুণ বেশি পারিশ্রমিক দিতে হবে, এতজনকে নিতেই হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর ওই বাংলাদেশি প্রযোজনা সংস্থাটি বোঝে যে তাদের দেশে শুটিং করলে পরে তাদের খরচ অনেক কম হবে, সেই জন্য পরিচালককে, তারপরে আপনার অভিনেতা অভিনেত্রীদের তারা সেখানে নিয়ে গিয়ে রাখতে পারবে, বিমান ভাড়া দিতে পারবে, তাতেও তাদের খরচ নাকি সাশ্রয় হবে। এবং কলকাতার এই টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতেও পরিচালক যদি স্বচ্ছন্দ বোধ করেন, বাংলাদেশের প্রযোজনা সংস্থাটি সেরকমও বলেছিল আপনি করুন, কিন্তু তারা বলছে 19 জনকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা কখনো হয়? এরকম কোন রকম নির্দেশ কি দিতে পারে? সম্পূর্ণ অসাংবিধানিক নির্দেশ, গায়ের জোরে এই নির্দেশগুলো দেয়া হয়। আমার যদি 5 জনকে দিয়ে কাজ হয় তাহলে আমি 19 জনকে নিয়ে যাব কেন? এই ধরনের ফতোয়া কতটা গণতান্ত্রিক? রাহুল একটা মিথ্যা কথা বলেছেন, না বললেই পারতেন। উনি বলেছেন আমি ছুটি কাটাতে গেছিলাম, কিন্তু শুটিং উনি ওখানে করেছেন। এটাতেই সুযোগ পেয়েছে ফেডারেশনের কর্তারা। তবে একটা কথা বলি, টেকনিশিয়ানদের অনেক দাবির কিন্তু সারবত্তা আছে। এমন অনেক পরিচালক আছেন যারা টেকনিশিয়ানদের বলেন খুব কম বাজেটের ছবি একটু করে দিতে হবে। ধরুন নির্দিষ্ট সময়ে লাঞ্চ ব্রেক বা টিফিন ব্রেকও দেন না। একজন টেকনিশিয়ান সারাদিন কাজকর্ম করছেন, তাকে তো খাবার সময়টা দিতে হবে। তখন লাঞ্চে সময়টাতেও শুটিং হচ্ছে, তারপরে ধরুন আপনাকে একটা জল খাবার খাওয়ার পয়সা দিয়ে দেওয়া হলো। বলা হলো, পরিচালক বললেন খুব লো বাজেটের ছবি, একটু হিসাব করে চলতে হবে। তারপরে সেই টেকনিশিয়ানরা খবর পান সেই পরিচালক যিনি লো বাজেটের ছবি বলে টেকনিশিয়ানদের রীতিমতো কৃচ্ছ সাধন করতে বাধ্য করলেন। ছবি রিলিজ হওয়ার পরে সে ছবি হয়তো ভালো চললই না বক্স অফিসে, তিনি একটা অভিজাত জায়গায় ফ্ল্যাট কিনে নিলেন, একটা বড় গাড়ি কিনে নিলেন, আর টেকনিশিয়ানরা বঞ্চিত হলো, তারা কৃচ্ছ সাধন করতে বাধ্য হলো। এটা হয়, এটা হয়। কিন্তু ফেডারেশনের কর্তা তার কিছু সাঙ্গপাঙ্গকে নিয়ে এরকম ফতোয়া জারি করতে পারেন না। দেখুন, ডাইরেক্টরস গিল্ড ফেডারেশনের অনুরোধে রাহুলকে 3 মাসের জন্য সাসপেন্ডই করেছিল, কিন্তু তারপরে রাহুলের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে তারা সাসপেনশন প্রত্যাহার করে। 27 জুলাই রাহুল মুখোপাধ্যায় স্টুডিওতে গিয়ে দেখেন অভিনেতা অভিনেত্রীরাও এসে গেছেন, কলাকুশলীরা নেই। তারপর থেকে এই বিবাদের সূত্রপাত। এখন রাহুল মুখোপাধ্যায়ের বিষয়টাকে সামনে নিয়ে দেখলাম পরিচালকরা, প্রযোজনা সংস্থা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে সবাই টালিগঞ্জের অভিভাবক বলেন, তিনি সবাই একজোট হয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ বাড়িতে বৈঠক হলো। এখন প্রশ্ন, রাহুলের হাতে একটি ছবি আছে যেটা সম্ভবত পুজোর আগে রিলিজ করবে, আর মালায়ালাম ছবির বাংলায় রিমেক হবে। ও তার ডাইরেক্টর। এখন প্রযোজনা সংস্থা বলছে রাহুল থাকবে ক্রিয়েটিভ ডাইরেক্টর, আর সৌমিক হালদার করবে ছবিটার এই পরিচালক। আবার অনেকে বলছেন যে রাহুলকে নির্দেশক পদে ফিরিয়ে আনতে হবে। আমার প্রশ্ন যে রাহুলকে নির্দেশক পদে ফিরিয়ে আনারই কি লড়াই এটা? রাহুল নির্দেশক পদে ফিরে আসলেই এই পরিচালক প্রযোজকদের সব দাবি দেওয়া মিটে যাবে। বড় প্রযোজনা সংস্থার ব্যানারে রাহুল কাজ করছে বলে কি প্রযোজনা সংস্থা নেমেছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ বা ইগো স্যাটিসফাই করার জন্য? অনেক পরিচালক আছে, অনেক দত্তর ছবি ভালোভাবে হলে জায়গা পায় না,
এমনকি দেব মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করায় লন্ডনে ওর ছবি স্ক্রিনিং হয়নি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 3 বারের সাংসদ। আচ্ছা বলুন তো, বিপ্লব চ্যাটার্জিকে এখন কাজ পান? তিনি কি খুব সামান্য অভিনেতা? বিপ্লব চট্টোপাধ্যায়কে কবে থেকে আমরা চিনি, বিভিন্ন ভূমিকায় তাকে আমরা দেখেছি। তিনি বামপন্থার সমর্থক বলে তিনি আজ ব্রাত্য। এই যে রুদ্রনীল শক্তিশালী অভিনেতা, ওরা মেরা সিনেমা দেখলাম রহিম সাহেবকে নিয়ে, যথেষ্ট ভালো অভিনেতা। ওর অভিনয়ের সার্টিফিকেট দেওয়ার আমি কেউ নই, আমি ওর অভিনয় পছন্দ করি। বিজেপির সমর্থক বলে 3-4 বছর সেভাবে কাজ পায় না। ওকে কোনো প্রযোজক বা পরিচালক ছবিতে সাইন করাতে ভয় পায়, পাছে ওই ভাতৃদ্বয় 13 তলা 14 তলার রোষানলে পড়ে। আর এরা গণতন্ত্রের বড়াই করে। প্রশ্নটা হচ্ছে, কোন ফেডারেশন কি হুইপ দিতে পারে যে বাইরে গেলে 19 জনকে নিতে হবে? এতজনকে দিয়ে কাজ করাতেই হবে? আমার যদি কাজটা 10 জনে হয়, আমি কেন সেই কাজটা 30 জনকে দিয়ে করাবো? আমি এটা উদাহরণস্বরূপ বললাম। একে আমাদের বাজার খুব ছোট, এটা বলিউড নয়, এটা দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। কিছু মানুষের রুটি রুজি যুক্ত, টেকনিশিয়ানরা অনেকেই দিন আনি দিন খায়, নো ওয়ার্ক নো পে। অভিনেতা অভিনেত্রী পরিচালকরা তারা অনেকটা সামলে নিতে পারেন, কিন্তু টেকনিশিয়ানরা পারেন না। কিন্তু ফেডারেশন টেকনিশিয়ানদের স্বার্থও সুরক্ষিত রাখে না, ইন্ডাস্ট্রির স্বার্থও সুরক্ষিত রাখে না, শুধু কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করাই হচ্ছে এদের লক্ষ্য। ধরুন টলিউডের অনেক নায়ক নায়িকা পরিচালককে তৃণমূলের সভামঞ্চে দেখা যায়। 21শে জুলাই অনেকে গিয়েছিলেন, অনেকে প্রার্থী হয়েছেন, জিতেছেন। তাদের মুখটাকে তৃণমূল ভোটের কাজে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ইন্ডাস্ট্রির জন্য কিছু করেননি সে কথা বলছি না, অনেকটাই করেছেন, এবং তিনি খুব সচেতনভাবে করেছেন যাতে এই জনপ্রিয় মুখগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে একটা বার্তা যায়। বিশেষ করে ওই মাতৃশক্তিকে পাশে পাওয়ার একটা চেষ্টা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই কোন সিরিয়াল কেমন চলছে, তার টিআরপি কত, কোন অভিনেতার অভিনয় ভালো লাগছে, উনি নখ দর্পণে, উনি এটা ভালোবাসেন, বাঁচতেই পারেন, তার অবদান আছে। কিন্তু তিনি তার হয়ে টালিগঞ্জকে দেখভাল করার দায়িত্ব যাকে দিয়েছেন তার যোগ্যতা কি? তিনি দাদার বলে বলিয়ান হয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ছড়ি ঘোরাচ্ছেন। আজকে বাংলাদেশের প্রযোজনা সংস্থা এখানে কাজ করলো না, কারণ এত দাবি দাওয়া ফিরিস্তি তারা মানতে রাজি নয়। অন্য রাজ্য থেকেও কোনো প্রযোজনা সংস্থা এখানে কাজ করতে আসার আগে 10 বার ভাববে ক্ষতিটা কার। আমি যদি বিভিন্ন প্রযোজনা সংস্থা এখানে কাজ করে, সহজ শর্তে কাজ করে, কোনো কন্ডিশন না থাকে, তারা যদি একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে, আগামী দিনে তাদের মুখ থেকে অন্যান্য প্রযোজনা সংস্থা বাইরের খবর পাবে, তখন ডেস্টিনেশন টলিউড হবে। কিন্তু গাজওয়ারি, অসাংবিধানিক দাবি দাওয়া, এটা করতে হবে নইলে কাজ করা যাবে না, এইসব করলে ক্ষতিটা কার হবে? টলিউডের হবে, টেকনিশিয়ানদের হবে, ক্যামেরাম্যানদের হবে, লাইটম্যানদের হবে, মেকআপ আর্টিস্টদের হবে, অভিনেতা অভিনেত্রীদের হবে, পরিচালকদের হবে। এবং সার্বিকভাবে ধুঁকতে থাকা টলিউড খাদের কিনারায় এসে দাঁড়াবে। কটা ছবি হয় বছরে টলিউডে? কোন সিনেমা, 2-1টা সিনেমা ধরুন মোটামুটি চলে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে সেই ছবি উঠে যায়। এখন প্রযোজক পয়সা কোত্থেকে তোলে? স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে। কিন্তু যেভাবে ওটিটি এখন ঘরে ঘরে ঢুকে পড়েছে, কতদিন আর এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো, যাকে আমরা জিসি চ্যানেল বলি,
সেগুলো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। তাহলে একদিকে চূড়ান্ত প্রতিযোগিতা বাজারে, ওটিটির আগ্রাসী আক্রমণ, এই প্রেক্ষিতে যদি ফেডারেশনের দুয়ানার মাতব্বর অগণতান্ত্রিক রীতিনীতি চালু করে টলিউডকে একটা কায়েমি স্বার্থের আঁতুড়ঘর হিসাবে গড়ে তুলতে যান, ক্ষতি টলিউডের, কলাকুশলীদের, সবার। আজকে যারা, আমি যেটাই বললাম যে এই ছেলেটি নির্দেশক হিসাবে পুনর্বহাল হলেই কি যারা আন্দোলন করছেন তারা স্যাটিসফাই হবেন? একটা বড় প্রযোজনা সংস্থার কর্ণধারের ইগো স্যাটিসফাই হতে পারে, তার স্বার্থ সুরক্ষিত হতে পারে। অনেকে বলছেন অনেকদিন ধরে এটা সহ্য করছে, জল এখন মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে আমরা রাস্তায় নেমেছি, খুব ভালো কথা। তাহলে আপনাদের দাবি দাওয়াটাও যাতে আদায় হয়, সেই আদায়টা করে নেবেন। রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর হিসেবে পুনর্বহাল করলেই কি সমস্যা মিটবে? নাকি যে আন্দোলনটা আপনারা করছেন সেই আন্দোলনটাকে চালু রাখলে পরে যে দাবি দাওয়াগুলো নিয়ে আপনারা সরব হয়েছিলেন, এতদিন বলতে পারেননি, এখন বলছেন, সেই দাবি দাওয়াগুলো মিটবে, একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ টলিউডে কায়েম হবে? আমরা তো এটাই চাই, আমরা তো বাইরের লোক, কিন্তু ওখানকার কলাকুশলী, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, লাইটম্যান, সাউন্ড, মেকআপের যারা আছেন তারা আমাদের সহনাগরিক, এটা মাথায় রাখতে হবে। ইন্ডাস্ট্রি বিপন্ন হলে তার অভিঘাত সর্বত্র পড়বে। দেখুন, টেলিভিশন চ্যানেলগুলো যদি কোনো সিরিয়ালের নতুন পর্ব না পায়, তারা বাধ্য হয়ে পুরনো পর্ব চালাবে। তখন ওই চ্যানেলগুলো সেই প্রযোজনা সংস্থাকে জরিমানা করবে, যতদূর জানি 1.5 লাখ টাকা করে দিতে হয় একটা রিপিট এপিসোড গেলে। ক্ষতি সব দিক থেকে। তাহলে সমাধান দরকার, কিন্তু কোনো টেম্পোরারি সমাধান নয়। আমি দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, শিবপ্রসাদ সবাই বললেন, রাজও একটু দেখলে বললেন, অনেকে ফেসবুকে পোস্ট করেছেন, কিন্তু নাটের গরুর ব্যাপারটা তারা কেউ বললেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে, উনি ইন্ডাস্ট্রির জন্য ভাবেন, আশা করি মিটে যাবে। কিন্তু যে নাটের গুরুর জন্য এই সমস্যাটা হচ্ছে, সেই নাটের গুরুকে অপসারণের দাবি তোলার সৎসাহস কি এদের আছে? নাকি কোনো বড় প্রোডাকশন হাউসের কর্ণধারের ইগো স্যাটিসফাই করার জন্য, ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত রাখার জন্য এই আন্দোলনটা? বললাম না, রাহুল পরিচালক হিসাবে ফিরে আসলে অসুবিধা নেই, সবাই খুশি হবে, কিন্তু রাহুলের পরিচালক হিসাবে ফিরে আসাটাই যেন এই আন্দোলন বা পরিচালকদের এই কঠোর অবস্থানের পিছনের একমাত্র কারণ না হয়। আমরা চাইব ইন্ডাস্ট্রির সর্বাঙ্গীন কুশল, প্রতিযোগিতামূলক আবহে টলিউড যেন টিকে থাকতে পারে, বাইরে থেকে অন্য প্রযোজনা সংস্থা যেন এখানে কাজ করতে আসে, তাতে বাংলার শিল্পী, পরিচালক, কলাকুশলী সবার লাভ। অসমর্থিত সূত্রে যে খবর পেয়েছি যে 1000 এরকম মানুষ আছেন, আমি পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের বাদ দিয়ে বলছি, ওই ক্যামেরা, লাইট, মেকআপ, সেট তৈরির কাজে যুক্ত, তারা হয়তো, তাদের মধ্যে হয়তো 2000 জন মাসে কাজ পায় ঘুরিয়ে ফিরিয়ে। আবার ফেডারেশনের কর্তাদের প্রিয় লোকজনই বারে বারে কাজ পায়, অনেকে পান না। তাহলে এই নাটের গরুরাই পুরো পরিস্থিতিটাকে বিষিয়ে তুলছে। মুখ্যমন্ত্রী এতই যদি দরদি হন শিল্পী, কলাকুশলীদের, তার তো অবিলম্বে উচিত এই নাটের গুরুকে ওইখান থেকে অপসারণ করা। তার কি যোগ্যতা আছে এই টলিউডে মাতব্বরি করার?
কোন ছবি তিনি সহকারী নির্দেশক হিসেবে নির্দেশনা করেছেন আমি জানি না, আপনারা জানলে বলে দেবেন। অভিনয় করেছেন কি, নাকি দাদা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, তার আশীর্বাদ মাথায় আছে বলে আমি ছড়ি ঘোরানোর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলাম? আমি অবাক হয়ে গেলাম। সবাই ক্ষোভের কথা বলছেন, রাজ বলছেন, দেব পোস্ট করেছেন, গৌতম ঘোষকে দেখলাম, বুম্বাদা বললেন, কিন্তু নাটের গুরুর ব্যাপারে কেউ একটা শব্দ উচ্চারণ করলেন না। আপনাদের ক্ষোভ তো ওই নাটের গুরু এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। কলা কুশলীদের সঙ্গে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের কোনো বিভেদ নেই, একসঙ্গে টিম হিসাবে তারা কাজ করেন। এই নাটের গুরুদের ছড়ি ঘোরানোর জন্যই আজ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে টলিউড। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটু ভাবুন কিভাবে রক্ষা করা যায় আমাদের সবার প্রিয় টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিকে।